দেখলাম রীতিমতো, মানে আমি বলছিলাম অমিত শাহজিকে জিজ্ঞাসা করছিলাম যে ম্যাজিকটা কি করে হলো বারবার করে। এটা মনে হচ্ছে ম্যাজিকই কোথাও, যে হাওড়া সহ এবারের যে সেকেন্ড ফেজ, উনিও জানেন, উনিও বারবার করে বলছেন সেকেন্ড ফেজ মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের একদম শক্তিশালী জায়গা। হাওড়া তৃণমূল কংগ্রেস প্রায় দখল করে রেখে দিয়েছে, হাওড়াকে দুর্গ বানিয়ে রেখে দিয়েছে। বহু প্রাচীন পুরনো এই শহর আজকে সরু সরু রাস্তা, আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি পর্যন্ত এখন এই চত্বর থেকে বেরোতে পারিনি, কারণ চারিদিক এমন ভাবে বদ্ধ হয়ে রয়েছে। সেইখানে যে পরিমাণ মানুষের উচ্ছ্বাস উন্মাদন, আমি টানা সেই ছবিগুলোকে চালাতে বলবো। দু ধার দিয়ে যে পুরনো বাড়িগুলো রয়েছে সেখান থেকে অজস্র মানুষ দাঁড়িয়ে রয়েছেন, ফুল ছুঁড়ছেন। আমি জানি না যে সত্যি সত্যি আমরা বলি যে যতটা দেখা যায় ইভিএমে কি অতটাই প্রতিফলিত হয়, কিন্তু আজকে যে ছবিগুলো দেখছি, অন্তত আমিও ফিল্ডে ঘুরে ঘুরে, আর স্টুডিওতে থাকতে পারলাম না সেকেন্ড ফেজের আগে, যারা দেখছেন স্টুডিওতে বসে এই ছবিটা, তাদের কি মনে হচ্ছে? মানসদা রয়েছেন আমাদের সঙ্গে। মানসদা কি বলবেন? দেখো, হাওড়ার একটা প্রাচীন ইতিহাস আছে তো। ভারতবর্ষের প্রথম রেল স্টেশন যেমন হাওড়া, সেটা শুধু নয়, মার্টিন বার্ন কোম্পানি থেকে হাওড়া এতদিনে অন্তত ভারতবর্ষের সিলিকন ভ্যালি বা সবচেয়ে সমৃদ্ধ শিল্পাঞ্চল হওয়ার কথা ছিল হাওড়া। সেইটা যদি মানে 1854 থেকে হাওড়ার যে গোড়াপত্তন শুরু হয়েছিল, সেটা যদি ঠিকঠাক চালিয়ে নিয়ে যেত, তাহলে গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে শিল্প সমৃদ্ধ অঞ্চল হওয়ার কথা ছিল হাওড়ায়। সেটাকে তিল তিল করে নষ্ট করা হয়েছে। তার প্রমাণ হাওড়া স্টেশন থেকে আরম্ভ করে যত পিছন দিকে যাবে শুধু খালি কারখানা আর গোডাউন পড়ে আছে। অর্থাৎ হাওড়াটাকে আমরা একটু 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 করে মরতে দিয়েছি, একটু একটু করে ধ্বংস করেছি। সেই দিক থেকে যেমন আছে, তেমনই হাওড়ার যে জায়গাটাতে তুমি দাঁড়িয়ে আছো, রামরাজাতলা, মানে ওয়ান্স আপন এ টাইম রাম ওয়াজ দ্য কিং অফ বেঙ্গল। আমরা রামকে সেই চোখেই দেখি। এখন একদিকে সেই ঐতিহ্যের পুনরুদ্ধার আর একদিকে শিল্পের পুনরুদ্ধার, এই দুটোই মানুষ চাইছে। যে একদিকে হাওড়া তার শিল্প সমৃদ্ধ যে চরিত্র সেটাকে ফিরে পাক, আর একদিকে তার যে ঐতিহ্যগত পৌরাণিক যে চরিত্র সেটাকে ফিরে পাক। তো আমরা আশা করব সেই দুটোকে ফেরানোর আশাতেই মানুষ রাস্তায় নেমেছে, এবং সেইভাবেই আগামী 29 তারিখের ভোটের রায়ে সেটা প্রতিফলিত হবে। মানুষ, আমি বারবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, এটা আমাকে অনেকেই বলছিলেন, প্লাস হাওড়ার যারা প্রার্থীরা তারাও বলছিলেন। তো এত শব্দ বলে আমাকে 2-3 বার ধরে প্রশ্নটা করতে হচ্ছিল এই রামরাজাতলা নিয়ে। অমিত শাহজিকে জিজ্ঞাসা করছিলাম যে রামরাজাতলা যেখানে আপনি র্যালি করছেন, সেই জায়গার নামের মধ্যেই তো রাম রয়েছে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি করে আমাদের শুনতে হয় যে রাম নাকি বহিরাগত, রাম নাকি বিহার ইউপি থেকে আসছে, বাঙালির রাম আর বিজেপির রাম নাকি আলাদা? এটা কি করে শুনতে হয়? উনি র্যালি থেকে 2-3 বার যে কারণে বলতে উনি ঠিক বুঝতে পারছিলেন না। এত শব্দ, এত আওয়াজ, এত মানুষ, এত জনস্রোত, জনরোল। আমার একই প্রশ্ন মানুষদা আপনাকেও, মানে এতদিন ধরে আমরা বহুবার আলোচনা করেছি, এই যে রামকে নিয়ে রাজনীতি, এই যে মাছ নিয়ে রাজনীতি, এগুলো তো রাজনৈতিক বিষয় নয়, কোনো ইস্যু নয়। রাজনীতি হওয়া উচিত ছিল, ইস্যু হওয়া উচিত ছিল কলকারখানা, ইন্ডাস্ট্রি, চাকরি, মেয়েদের নিরাপত্তা। সেইখানে দাঁড়িয়ে রাম বহিরাগত, রাম আমাদের নয়, তাই রাম জয় শ্রীরাম বলবো না, বিজেপি নাকি শ্রীরামচন্দ্রকে নিয়ে এসছেন, এগুলো আজও কত হাস্যকর। আজকে হাওড়ার রামরাজতলা তার কোথাও সেই ছবিটার প্রমাণ দিল, যেভাবে তারা এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে তারা সবাই পার্টিসিপেট করেছেন, অধিকাংশ, প্রায় মনে হচ্ছে হাওড়া ভেঙে পড়েছে কোথাও। আমার একই প্রশ্ন আপনার কাছেও রয়েছে, যে আমাদের একাধিক জায়গার মধ্যে রাম রয়েছে, শ্রীরামচন্দ্রের তার অস্তিত্ব জানান দেয় কোথাও সেই সমস্ত নামের মধ্যে, তাহলে এই ধরনের ঠুনকো রাজনীতি বিরোধীরা করলেন কেন এতদিন ধরে? মানুষদা, দেখো, এটা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের অত্যন্ত সুকৌশলে বাঙালি মানসিকতাকে এমন জায়গায় নামিয়ে আনা হয়েছিল। শুধু রামকে বহিরাগত নয়, যেখানে পশ্চিমবঙ্গে এমন কোনো টেরাকোটার মন্দির নেই প্রাচীন যেখানে রামের যে চালচিত্র বা তার যে কাহিনী সেটা চিত্রিত হয়নি। সেটা প্রাচীন জয়দেব মন্দিরেও যেমন আছে, পশ্চিমবঙ্গের সমস্ত টেরাকোটা মন্দিরে আছে। আমি বলেছিলাম যে এমন একটাও টেরাকোটা মন্দির দেখাতে পারবেন না যেখানে রাম রাবণের চিত্রকল্প স্থাপিত হয়নি।
বাঙালি বুদ্ধিজীবীরা নামতে নামতে চাটুকারিতা করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, শুধু রামকে নয়, এবার তো রীতিমতো দেবতাদের এশায়ার করা দরকার। কারণ এরা তাদের সেই বুদ্ধি নিয়েই বলে যে দুর্গা হচ্ছে বাংলার মেয়ে কিন্তু তার স্বামী শিব হচ্ছে বাইরের, গণেশ হচ্ছে মহারাষ্ট্রের কিন্তু কার্তিক ঘরে। তো এগুলো অত্যন্ত নোংরা মানসিকতার পরিচয়। না হলে দেশের প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষের বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোন মানসিকতার বলে তাদেরকে বহিরাগত বলে কলকাতার সকল্ড বুদ্ধিজীবীরা? যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে বারবার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তিনি নাকি বহিরাগত। আরে ভাই, দেশের যে প্রধানমন্ত্রী সে ভারতবর্ষের যে কোনো প্রান্তে স্বাগত, সে বহিরাগত হয় কি করে? সুতরাং এই যে কনসেপ্ট, এই যে তৈরি করা হয়েছে, পুরো বিষয়টাকে ন্যারেটিভ সেট করা হয়েছে, এবার বাঙালিরা বুঝেছে যে এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা যতক্ষণ ভারতীয় ততক্ষণ বাঙালি থাকতে পারবো। ভারতীয় সত্তাকে বাদ দিয়ে কখনোই হিন্দু বাঙালি সত্তা রক্ষিত হবে না। তার বড় প্রমাণ বাংলাদেশ, যেখানে ভারত থেকে বেরিয়ে যাওয়ার ফলে হিন্দু বাঙালি সত্তাটাই নষ্ট হয়ে পড়েছে। এইটা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা বুঝেছে এবং পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা অন্তত বাংলাদেশের দিকে তাকিয়ে, সেখানে হাজার হাজার পড়ে থাকা জমিদার বাড়ির দিকে তাকিয়ে কলকাতার এই সো কল্ড চাটুকার বুদ্ধিজীবীদের প্রোপাগান্ডায় পা না দিয়ে এবার 29 তারিখে ভোটের জন্য তৈরি হবেই। সেটা রাস্তায় প্রমাণ পাওয়া যাচ্ছে, মিছিলে মিটিংয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই প্রোপাগান্ডা আর কোনোভাবেই কাজ করবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।